দর্শক, ২৮তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। সেখান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হান ফেরদাউস। আমার সাথে আজকে উপস্থিত আছেন দুইজন অতিথি। একজন রয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক এবং অপরজন রয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। এই দুইজনের মাধ্যমে আজকে জানতে চাইব আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের যে উদ্বোধনী অনুষ্ঠান সেগুলো সহ অন্যান্য বিষয়গুলো আরও কীভাবে গতি সঞ্চার করছে। ধন্যবাদ। আজকে আমাদের অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে COP28, আমরা যেটা বলি সিএমপি, মানে কিয়োটো প্রোটোকলের 18তম অধিবেশন CMP18, এবং আমাদের প্যারিস এগ্রিমেন্টের আওতায় যে সুপ্রিম বডি CMA 5, এবং তার সাথে যে সাবসিডিয়ারি বডি SBI এবং সাবস্টা, সবগুলো কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজকে। এবং আপনারা জানেন, যারা দেখেছেন, যে আজকে উদ্বোধনীতে আমাদের যিনি গত বছর COP27-এ যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমাদের মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরি, উনি উদ্বোধন করেছেন প্রথমে এবং উনি বক্তব্য রেখেছেন। তারপরে আমাদের যে UNFCCC, আমাদের ক্লাইমেট চেঞ্জ কনভেনশন সেক্রেটারিয়েটে যিনি এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টিল, উনি বক্তব্য রেখেছেন। এবং আমাদের যে এইবারে COP28-এ যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং এই আজকের থেকে উনি দায়িত্বভার গ্রহণ করলেন, আমাদের ডক্টর সুলতান আল জাবের, আমাদের আরব আমিরাতের পক্ষ থেকে উনি COP28 প্রেসিডেন্সির দায়িত্বভার গ্রহণ করেছেন। এবং আজকে আলোচনায় আপনারা দেখেছেন যে আমাদের উদ্বোধনীর পরপরই আমাদের দুজন ব্যক্তি আমাদের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন অনেক বছর যাবৎ। এরকম দুজন ব্যক্তিকে নিয়ে যারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন এবং প্রশংসিত হয়েছেন, আমাদের বাংলাদেশের প্রফেসর ডক্টর সেলিমুল হক এবং যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমের লিড নেগোশিয়েটর, ওনার নাম হলো পিটার বেটস। এই দুজন ব্যক্তির স্মরণে আমাদের COP ওপেনিংয়ে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওনাদের স্মরণে বক্তব্য রাখা হয়েছে এবং আমাদের যারা বলছেন COP প্রেসিডেন্সি যারা ছিলেন বিশিষ্ট লোকজন, ডিগনিটারিজ, তারা কথা বলেছেন। পাশাপাশি আমাদের অন্য দেশের প্রতিনিধিরা বলেছেন। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পরিবেশ মন্ত্রী আমাদের ডক্টর সেলিমুল হক সম্বন্ধে কিছু স্মৃতিচারণ করেছেন। এবং আপনারা জানেন যে প্রফেসর সেলিমুল হক, উনি ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি অনেক বছর যাবৎ কাজ করছেন এবং COP1 থেকে শুরু করে এ পর্যন্ত COP27 গত বছর পর্যন্ত সবগুলো COP-এ উনি অংশ নিয়েছেন। এবং বাংলাদেশ থেকে বলা যায় একমাত্র ব্যক্তি যিনি COP1 থেকে COP27 এই 27টা COP-এ অংশ নিয়েছেন। এবং উনি আমাদের বিশেষ করে লিস্ট ডেভেলপ কান্ট্রির যে আজকে যে অবস্থানটা, 46 আমাদের যে দেশগুলোর একটা সংগঠন গ্রুপ, লিস্ট ডেভেলপ কান্ট্রি LDC যে নেগোশিয়েটিং ক্যাপাসিটি তৈরিতে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উনি আমাদের যে LDC যে চেয়ার হন, বিভিন্ন 2 বছর পর আমাদের বিভিন্ন দেশ এই চেয়ারম্যানশিপটা গ্রহণ করেন। উনি প্রতিটা LDC কোঅর্ডিনেটিং চেয়ারের উনি অ্যাডভাইজার ছিলেন একদম শুরু থেকে। এবং এই যাবৎ আমাদের প্রায় 12টা দেশ LDC চেয়ারম্যানশিপ পালন করেছে। এই প্রতিটা দেশের যিনি LDC চেয়ার, ওই চেয়ারের উনি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এবং LDCর জন্য উনি ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং, এডুকেশনের জন্য অনেক কাজ করেছেন। এবং বর্তমানে আপনারা জানেন যে প্রফেসর সেলিমুল হক, উনি বর্তমানে আমাদের যে UN সেক্রেটারি জেনারেল, ওনার কিন্তু ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজার। এবং আমাদের বর্তমানে যে COP28-এ যে প্রেসিডেন্সি সংযুক্ত আরব আমিরাতের, সেই প্রেসিডেন্সির উনি অ্যাডভাইজার ছিলেন। তাছাড়া ওনার গত গ্লাসগো COP26-এ ওনার গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমাদের রানী, ব্রিটেনের রানী, ওনাকে কিন্তু তখন জীবিত ছিলেন এলিজাবেথ, ওনাকে কিন্তু অ্যাওয়ার্ড দিয়েছিলেন এবং সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ড সেটা ওনাকে দেওয়া হয়েছিল, OBE এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। এবং তাছাড়া বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে উনি টাইমসের দৃষ্টিতে প্রথম 20 জন প্রভাবশালী ব্যক্তির একজন, যিনি ক্লাইমেট চেঞ্জের গ্লোবালি এবং ন্যাশনালি এবং গ্লোবালি উনি ইম্প্যাক্ট তৈরি করেছেন। ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন অন ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ ডিসকোর্স। তো এগুলো নিয়েও আলোচনা হয়েছে। আর আজকে যেটা আলোচনা একটা আসছে, যে প্রথম দিনে আলোচনাতে আমরা কোন এরিয়াতে আলোচনাগুলো মূলত হবে এবং এই COP-এ কোন বিষয়ে ফোকাস দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ওনাদের আলোচনায় চলে আসছে।
আমাদের COP27 প্রেসিডেন্সি, COP28 প্রেসিডেন্সি এবং এক্সিকিউটিভ সেক্রেটারি অফ ক্লাইমেট চেঞ্জ কনভেনশন সেক্রেটারিয়েট ওনাদের বক্তব্যে চলে আসছে। এবং আপনারা জানেন যে এই বছরে 3-4টা এজেন্ডা খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। একটা হলো যে এই বছর প্রথমবারের মতো গ্লোবাল স্টকটেক হচ্ছে, অর্থাৎ প্যারিস এগ্রিমেন্ট 2015-তে যেটা আমরা বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছিল সবাই, সেখানে আমাদের আর্টিকেল 14-এ বলা হয়েছে যে প্রতি 5 বছর পর পর গ্লোবালি একটা স্টক টেকিং হবে, একটা অ্যাসেসমেন্ট হবে সব বিষয়ে, আমাদের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, গ্লোবাল মিটিগেশন, গ্লোবাল অ্যাডাপ্টেশন, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স, তারপর টেকনোলজি ডেভেলপমেন্ট ট্রান্সফার, সাথে সাথে লস অ্যান্ড ড্যামেজটা নতুন এসছে, সেটাও একটা গ্লোবাল অ্যাসেসমেন্ট হবে। এবং এই বছর এই অ্যাসেসমেন্টটা হচ্ছে, যেটার নাম হয়েছে গ্লোবাল স্টকটেক। এই 2023-এ প্রথমটা হচ্ছে, 5 বছর পর 2028-এ হবে দ্বিতীয়টা। সেই গ্লোবাল স্টকটেকের দিকে সবার দৃষ্টি, যে আমরা যে এই গত বছর থেকে শুরু করে প্রায় 1.5 বছর যাবত যে টেকনিক্যাল যে অ্যাসেসমেন্টটা হচ্ছে, এবং আমাদের আইপিসিসি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অন্যান্য রিসার্চ ইনস্টিটিউটও তারা বিভিন্ন ধরনের ফাইন্ডিংস দিয়ে এই গ্লোবাল স্টকটেকে আলোচনায় আনছে। আমরা একটা ভালো ধারণা পাবো যে গ্লোবালি আমাদের ক্লাইমেট চেঞ্জের কী অবস্থা, ক্লাইমেট চেঞ্জের যে গ্লোবাল এমিশন রিডাকশন সেটা স্ট্যাটাসটা জানতে পারবো, আমাদের গ্লোবাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমাদের কী অবস্থা, লিমিটেশনগুলো জানা যাবে। পাশাপাশি আমাদের লস অ্যান্ড ড্যামেজের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, গ্লোবাল স্কেলে এই লস অ্যান্ড ড্যামেজটা কীরকম ক্ষতি করছে, সেটা পরিমাণটা কী লস অ্যান্ড ড্যামেজ, এবং এইগুলো মোকাবেলা করার জন্য আমাদের গ্লোবাল ফাইন্যান্স ফ্লোটা কীরকম, আমাদের সাপোর্টটা কীরকম আসছে। ডেভেলপ কান্ট্রি এক ধরনের সাপোর্ট দেওয়ার কথা, তারা বলেছে প্রতি বছর অ্যাটলিস্ট $100 বিলিয়ন 2020 থেকে প্রতি বছর দেওয়ার কথা, সেটা অর্জন হয়েছে কি না এটা নিয়ে আলোচনা হবে। আমাদের নিডটা কি, গ্লোবাল ক্লাইমেট ফাইন্যান্স নিড, সেটা নিয়েও কিছু অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা যদি প্রতিটা দেশ তার এনডিসি বাস্তবায়ন করতে চায় বা তার ন্যাপটা বাস্তবায়ন করতে চায়, কত $1 ট্রিলিয়ন লাগবে, এটারও একটা অ্যাসেসমেন্ট আসছে, এবং আমাদের কি পরিমাণ ঘাটতি আছে। পাশাপাশি আপনারা জানেন যে এবার লস অ্যান্ড ড্যামেজ নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। গত কপে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা অ্যাস্টাবলিশড হয়েছিল, এবার এটাকে অপারেশনালাইজ করার কথা, ফাংশনাল করার কথা, যে কিভাবে এই ফান্ডটা কাজ করবে, এটা গভর্নেন্স স্ট্রাকচার কীভাবে হবে, এটা যে সেক্রেটারিয়েট সেটা কোথায় হবে, কারা হোস্ট করবে, কোত্থেকে টাকা আসবে, সোর্স অফ রিসোর্স, এই লস অ্যান্ড ড্যামেজের ফান্ডটার যে রিসোর্সটা, উৎসটা কোথায় হবে, কারা টাকাটা পাবেন, কিভাবে পাবেন, কোন ভিত্তিতে পাবেন, এটা ক্রাইটেরিয়াগুলো কি হবে, সবগুলো নিয়ে একটা সিদ্ধান্ত এই কপে হওয়ার কথা, COP28-এ। এবং বলা হয়েছে যে এই কাজগুলো করার জন্য একটি বিশেষ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, ট্রানজিশনাল কমিটি। সেখানে 24 জন সদস্য আছেন বিভিন্ন দেশের, এবং সেখানে আমাদের বাংলাদেশ থেকে একজন সদস্যের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তো আমাদের বাংলাদেশ না থাকলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাডভাইজার কাজ করছেন, এবং 24টা দেশের 12টা দেশের 24 জন ব্যক্তি, পাশাপাশি আরও কয়েকজন মিলে ওনারা ট্রানজিশন কমিটিতে কাজ করছেন। ওনারা 5টা মিটিং করে ওনারা একটা রিকমেন্ডেশন দিয়েছেন, যে এই সারা বছর এই 1 বছরে ওনারা 5টা মিটিং করেছেন, খুব রিগুরাস কাজ করেছেন, ওনারা একটা রিকমেন্ডেশন দিয়েছেন। আমরা আশা করছি যে এই রিকমেন্ডেশনটা আমরা ডেভেলপিং কান্ট্রি একটা ডিমান্ড হলো যে আপাতত এই কপে পুরোটা না হলো, যে টিসি ট্রানজিশনাল কমিটি যে রিকমেন্ডেশন করেছে সেটার জন্য অ্যাডপ্ট করা হয়। আমরা আশা করছি যে ট্রানজিশন কমিটি এই ধরনের জিনিস হয়তো বা অ্যাডাপ্ট করবে, বা আমরা এটা চাই মনে প্রাণে। আমরা যদি অধ্যাপক কামরুজ্জামান আপনার কাছে আসতে চাই, যে সুলতান আল জাবের আজকের কপ প্রেসিডেন্সি পেলেন, এবং তিনি নিজে একটা নতুন ঘোষণার মাধ্যমে আজকের এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনটি শুরু করলেন। আপনি এখান থেকে কি দেখছেন, যে যেই দেশ নিজেই সবচেয়ে বেশি ফসিল ফুয়েলের বা জীবাশ্ম জ্বালানির মধ্যে কাজ করছে, সেই দেশে যখন এই ধরনের একটি সম্মেলন হয়, আমরা আসলে আর কি আশা করতে পারি এই সম্মেলন থেকে, যদি আপনি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। দেখুন, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের মাধ্যমে কিন্তু 28তম বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনীটা হলো। গুরুত্বপূর্ণ তো সবসময় উদ্বোধনী, কিন্তু এবারের যে ইন্টেনশনটা সেটা কিন্তু পজিটিভলি আসছে আমার দৃষ্টিতে।
কারণ উদ্বোধনের দিনেই কিন্তু লস অ্যান্ড ড্যামেজকে গুরুত্ব দেওয়া হয়েছে ইনডাইরেক্ট ওয়েতে, এটা প্রফেসর ডক্টর সলিমুল হক স্যারকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। কারণ ওনার জন্য আলাদা করে একটা সেশনের পুরো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা, এবং এটি কিন্তু লং ইয়েতে ছিল না, মানে এটা যে আগে প্ল্যান ছিল না, হ্যাঁ, মানে মূল যে প্রস্তাবনা সেখানেও ছিল না, অর্থাৎ শেষের দিকে এসে এই সিদ্ধান্তটা হয়েছে। তো এই সিদ্ধান্তের মাধ্যমে আমি পজিটিভলি দেখতে চাই যে প্রফেসর ডক্টর সলিমুল হক স্যারকে স্মরণ করার মাধ্যমে ওনার লস অ্যান্ড ড্যামেজ টোটাল পদক্ষেপটাকে কিন্তু রেসপেক্ট করা হলো। তাছাড়াও যে দুবাইয়ের এই COP28-এর প্রেসিডেন্সির থেকেও কিন্তু বলা হয়েছে উনি ওনার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই, নতুন প্রেসিডেন্ট ওটা দায়িত্ব নেওয়ার সাথে সাথে উনি শুরু করেছেন প্রথম সেন্টেন্সে এইভাবে যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকে আপনারা যেভাবে দেখছেন আমিও সেভাবে দেখছি, আপনারা যেভাবে ফিল করছেন আমিও সেভাবে ফিল করছি। তাহলে ওনার ফিল করা অনুধাবনের বিষয়টি উনি সুস্পষ্টভাবে প্রথম মিনিটে ঘোষণা দেওয়া এবং উদ্বোধনী দিনে এই ধরনের পজিটিভ বক্তব্য দেওয়াটাকে আমি পজিটিভলি দেখছি, এবং আগামী দিনগুলোতে এটিকেই কিন্তু যদি বেস ধরে আমরা যদি আলোচনাগুলোকে এই লাইন আপে রাখতে পারি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। কারণ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো চিন্তা করছিল যে দায়ী রাষ্ট্রগুলো আমাদের কথা চিন্তা করছে না, আমাদের কথা ওভাবে অ্যাসেস করছে না। তো মিশরের পরে দুবাইতে এসে যখন জলবায়ু সম্মেলনের 28তম আসরটি ডিক্লারেশন হয়েছে তখন কিন্তু এক ধরনের দুদণ্ডমানতা ছিল, কারণ এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ফসিল ফুয়েল ব্যবহারের দিক থেকে উৎপাদনের দিক থেকে লিড করছে, এরকম একটি রাষ্ট্রে এই জলবায়ু সম্মেলনের আয়োজনকে সামনে রেখে মিশ্র একটি অবস্থা মানুষ চিন্তা করছিল। সো সেই ডাবল স্ট্যান্ডার্ডের জায়গা থেকে দুবাই কিভাবে একটি আউটকাম নিয়ে আসে সেটি এখন দেখার বিষয়। তবে আজকের দিনের মধ্যাহ্নে যখন লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটিকে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, এটি যে প্রস্তাবনাটাকে যখন অ্যাপ্রুভাল দেওয়া হয়ে গেল তখন আমি এটাকে পজিটিভলি দেখছি এবং আশা করছি সামনে এটিকে ইনস্ট্রুমেন্টাল করার জন্য যে কাজগুলো প্রেসিডেন্সি থেকে করার কথা সেগুলো সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে সেটি একটি গতি পাবে। আমরা আশা করছি যে আগামী এই সম্মেলন চলাকালীন সময়ে আমরা আরও কিছু সুসংবাদ পাবো এবং সেগুলো আমাদেরকে বাংলাদেশকে পৃথিবীর বুকে আরও বেশি বাসযোগ্য করতে সাহায্য করবে। দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।